আমাদের আজকের এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমাদেরকে আসতে হলো কেন? তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচিত হয়ে আবার 2014 সালে আবার তত্ত্বাবধায়ক সরকার ছিল। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, তখন তো বিরোধী রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তীকালীন সরকারেরই দাবি ছিল। তাহলে আজকে যদি হতে পারে তখন কেন হয়নি? আজকে 1 থেকে 1,500 ছাত্র জনতার মৃত্যুর পর যদি একটি অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে 2014 সালে কেন হয় নাই? 2013 সালে কেন হয় নাই? তাহলে 2013 সালে আবার যে সরকার আসলো সে একটা জোর করে নির্বাচন করে নিল। আবার 18 সালে আবার তাদের অধীনে একটা নির্বাচন দিল, আবার সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলো। সেই অংশগ্রহণের মাধ্যমে আমরা কি দেখলাম? রাতে ভোট ডাকাতি হয়ে গেল। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি নিয়ে আলোচনা করেছিলাম, পার্বত্য 3 জেলা হঠাৎ করেই অস্থিরতা তৈরি হয়েছে। অনেকে বলছেন এর পিছনে অনেক বড় ধরনের রাজনৈতিক কারণ আছে। আপনার কি তাই মনে হয়? ধন্যবাদ আমার দুই সহ আলোচক বৃন্দকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসিটিভির দর্শকবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দকে। একটি দেশের সরকার পরিবর্তন হয়েছে, এটা সব দেশে যখন রেজিমের পরিবর্তন হয়, সব জায়গায় একটু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। 17 বৎসরের একটি স্বৈরাচারী সরকারকে 1 থেকে 1,500 মানুষের মৃত্যুর বিনিময়ে, রক্তের বিনিময়ে ছাত্র জনতার এই বিজয় অর্জিত হয়েছে। কম কথা নয়, কিন্তু 1 মাস সরকার, 1 থেকে 1.5 মাস হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। এই সরকারকে এত দ্রুত সবাই মেনে নেবে, আবার তারা 1-1.5 মাসে সব কিছু মানে স্থিতিশীলতায় নিয়ে আসবে, এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে কখনোই ছিল না, বর্তমানেও নয়, আগামীতে হবে কিনা সন্দেহ আছে। আমি প্রথমেই আসছি যে আমাদের আজকের এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমাদেরকে আসতে হলো কেন? প্রতিবারই 91 সালে তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল, যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, এবং সেই নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনে গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনটি সারা বিশ্বে গ্রহণযোগ্যতাও পেয়েছে। তারপরে আমরা আবার কেন অন্য ট্র্যাকে চলে গেলাম? 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন আমাদেরকে কেন করতে হবে? আমরা যদি সেটা ধারাবাহিকতা রাখতাম তাহলে তো আর সমস্যা হতো না। সে ধারাবাহিকতা কিন্তু আসলো 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে, যখন বিরোধী দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলো, সেই আন্দোলনে কিন্তু আবার 1996 সালের 12 জুন নির্বাচন হলো, সে আবার তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি হলো। আবার এটাও সারা বিশ্বে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে, সবাই গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে। আবার 2001 সালে আবার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ, বিএনপি বা 4 দলীয় জোট, এবং 4 দলীয় জোট সরকার গঠন করেছে। সেই নির্বাচনও সারা বিশ্বে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে। তার পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবার কেন হট্টগোল লাগলো? 2001 সালে KM হাসানের বিচারপতিতে 2 বছর মেয়াদ বাড়ানোকে কেন্দ্র করে এই হট্টগোলটা শুরু হলো 2004 সালে। আমার মনে আছে যে আওয়ামী লীগ ডেডলাইন দিয়েছে 2004 সালে, যে এরপরে আর বিএনপি সরকার থাকতে পারবে না। কিন্তু আমরা তখন আওয়ামী লীগের সাথে একাত্মতা ঘোষণা করিনি। আমরা চেয়েছি যে বিএনপি সরকার, মানে যে সরকারই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করে ক্ষমতা আসছে, তাকে 5 বছর টিকিয়ে রাখতে হবে। আমরা কিন্তু সেই আন্দোলনে যোগ দেইনি। কিন্তু তার পরবর্তীতে দেখলেন আপনি, এই আন্দোলন করতে করতে দেশের অনেক ক্ষয়ক্ষতি, সম্পদ, মানুষ নিহত, অনেক আনস্টেবল হয়ে গেল পুরো দেশ। তারপরে 2007 সালে 111 আসলো। 111 আসার পরে সেটা 2 বছর তারা দেশে একটা স্থিতিশীল পরিবেশ এনে 2008 সালে ডিসেম্বরে একটি নির্বাচন দিল তত্ত্বাবধায়ক সরকার অধীনে। কত মর্মান্তিক ব্যাপার! তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচিত হয়ে আবার 2014 সালে আবার তত্ত্বাবধায়ক সরকার ছিল। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, তখন তো বিরোধী রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তীকালীন সরকারেরই দাবি ছিল। তাহলে আজকে যদি হতে পারে তখন কেন হয়নি? আজকে 1 থেকে 1,500 ছাত্র জনতার মৃত্যুর পর যদি একটি অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে 2014 সালে কেন হয় নাই? 2013 সালে কেন হয় নাই? তাহলে 2013 সালে আবার যে সরকার আসলো সে একটা জোর করে নির্বাচন করে নিল, আবার 18 সালে আবার তাদের অধীনে একটা নির্বাচন দিল, আবার সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলো। সেই অংশগ্রহণের মাধ্যমে আমরা কি দেখলাম? রাতে ভোট ডাকাতি হয়ে গেল।
তারপরে বিএনপি সরকার আজকের যে বিএনপি নির্বাচনে বিএনপি সহ সকল রাজনৈতিক দল 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমরাও করেছি। তা সে করাতে বিএনপি হয়তো 6 আসন পাইছে, আমরা কত মনে হয় 26 আসন 22 আসন বা 30 আসন এরকম পেয়েছি। আমরাও সংসদে ছিলাম, বিএনপিও ছিল। জি। তো সেখানে সংসদ থেকে 4 বছর বিএনপি ছিল। আমার কথা হচ্ছে আবার 24 সালে এসে দেখেন, আবার 24 সালে একই কায়দায় নির্বাচন, সেখানে অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, আমরা সহ অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করেছি। কারণ আমাদের মধ্যে আওয়ামী লীগ 6 ভাগে বিভক্ত করে দিয়েছে, আমাদেরকে বাধ্য করেছে। নাহলে আমরা নির্বাচনে না গেলে আমাদের দল থাকে না, প্রতীক থাকে না, এটা মহা বেকায়দা। আজকে যে পাহাড়ে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় ছোট্ট ঘটনা নিয়ে, একটি হুন্ডার কাহিনী নিয়ে, সেই হুন্ডার কাহিনী নিয়ে মামুন নামে খাগড়াছড়িতে একজনকে পিটিয়ে হত্যা করেছে। আজকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে কয়েকদিন আগে। কত মর্মান্তিক বিষয়, কত মর্মান্তিক এই বিষয়। যে দলের হোক, যেই হোক, মানুষ তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ক্যান্টিনে ভাত খাওয়াইছে, বলছে যে ভাত খাওয়া যতক্ষণ চলবে ততক্ষণ তুমি বাঁচবা, ভাত যতক্ষণ খাইতে পারবা ততক্ষণ তুমি বাঁচবা, ভাত খাওয়া শেষ তোমাকে মারবো। পিটাইতে পিটাইতে এগুলি তারাই, যারা মারছে তারাই ভিডিও করে ছেড়েছে। আপনি কি সুস্থ থাকতে পেরেছেন? সুতরাং এটার পরিবর্তন হওয়া দরকার। আজকে যে খাগড়াছড়িতে বা পাহাড়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, আমার কাছে আমাদের জাতীয় মহিলা পার্টির সভানেত্রী, সে ওখানকার, সে আমার কাছে মানে হঠাৎ রাতে 11টার সময়, ভাই আমাদেরকে তো অ্যাটাক করতেছে, ভাই আমার স্বামী অসুস্থ, আমি এখন কি করব, ভাই আমি এখন কি করব, মানে কি যে আহাজারি। কিন্তু আমরা যখন একটা সম্মেলন করতে গিয়েছিলাম রাঙ্গামাটিতে, তাদের কি আপ্যায়ন, বাঙালিকে পাহাড়িকে আমরা কিন্তু বুঝতে পারিনি, বরং তারা আমাদের প্রতি আরও বেশি আন্তরিক ছিল পাহাড়িরা, এবং ওরা কিন্তু যথেষ্ট ভদ্র। হ্যাঁ, তাদের মধ্যে সন্ত্রাসী থাকতে পারে, এটা তো সব জায়গায় আছে, কিন্তু আমাদের যে আতিথেয়তা করেছে, আমার হঠাৎ করে মনে হয়েছে আসার সময় এই মহিলাটা আমাদেরকে গাড়িতে পর্যন্ত তুলে দিয়েছে। সেই মহিলাটার যখন আত্মচিৎকার করতেছে বাঁচার জন্য, হোয়াট ক্যান আই ডু, রাতের 12টা 1টার সময়। আমরা তো এগুলি এক্সপেক্ট করি না, আমরা কখনো বাঙালি পাহাড়ি আলাদা করে দেখি না। তারা আমাদের কাছে আসলে আমরা সেইভাবে আপ্যায়ন করি, আমরা তাদের কাছে গেলে সেভাবে আপ্যায়ন করি। সুতরাং এখানে তৃতীয় পক্ষের ইন্ধন তো অবশ্যই আছে, তৃতীয় পক্ষের ইন্ধন অবশ্যই আছে। আমি তো বললাম যে 17 বছরের একটি দলকে তো আপনি খুব সহজে এগুলি শেষ করে দিতে পারবেন না। তৃতীয় পক্ষের ইন্ধন আছে, পাশের দেশেরও ইন্ধন থাকতে পারে। আমাদের ওখানে যারা আশ্রয় নিয়েছে গত জীবনে, যারা আশ্রয় নিয়েছে, তারা তো এখন আমি মনে করি যে এই যে যারা রোহিঙ্গা, এরা একসময় ইসরায়েল হয়ে যাবে, আপনি থামাতে পারবেন না। 10 লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে, এই 10 লক্ষ এখন 40 লক্ষ গিয়ে পৌঁছেছে, যা তো নট এ ম্যাটার অফ। আপনি 40 লক্ষ মানুষ তো এত সহজ না, এরাই একসময় দেখবেন ইসরায়েল হয়ে গেছে। তা আমাদের মানবতা অনেক সময় আমাদের বন্ধু রাষ্ট্র বলেন আর আমাদের ভিতরগত রাষ্ট্রের লোকজন বলেন দুর্বলতা মনে করে, এবং দুর্বলতা মনে করে তারা কনস্পিরেসি করতে গিয়ে কিন্তু পুরো দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়, এবং এইটা বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হতেও পারে, যার কারণে 1 ফুটের সংঘর্ষে 50 জন আহত হয়েছে। তারপরে 144 দ্বারা জারি করার পরে কিছুটা শান্ত হয়েছে। আমার কাছে যেটা 1400 পর্যটক আটকা, যারা ঘুরতে গিয়েছে তাদের কি অবস্থা? অবরোধ চলছে, এবং এটা করোনার সময় এই পর্যটকদের কিন্তু একই অবস্থা হয়েছিল। তো এই কারণে ওইটা পর্যটন এলাকা, এখানে বাইরের পর্যটকরা যায়, কিন্তু শুধু দেশের পর্যটকরা যায় না। তারা যখন এইসব পরিস্থিতির শিকার, তারা কি কখনো আপনার দেশে আসবে না। তারা নিরাপত্তাহীনতা ভোগ করলে বা নিরাপত্তাহীনতা যদি মনে করে, তা তো ওখানে যাবে না। তো এই কারণে ওইসব জায়গাগুলোকে আসলে নিরাপদ রাখা দরকার, ওইসব জায়গাগুলোকে স্পেশাল টেক কেয়ার করা দরকার, ওইসব জায়গাগুলোকে উন্নত করা দরকার, মানসিকতার উন্নত করা দরকার, ওদেরকে কাউন্সিলিং করা দরকার। বাঙালি হোক, পাহাড়ি হোক, আদিবাসী হোক, যেই হোক, ওদেরকে কাউন্সিলিং করে একটা জায়গায় এনে একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে হবে। আর এটা কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবও চেষ্টা করছেন, জিয়াউর রহমান সাহেব আরও বেশি চেষ্টা করছেন, এরশাদ সাহেব আরও বেশি চেষ্টা করছেন। সেখানে অস্ত্র সমর্পণ করা হয়েছে, শান্তি বাহিনী গঠন করা হয়েছে, সেখানে অনেক কিছু করা হয়েছে, আর্মিদের ক্যাম্প করা হয়েছে। এখন
ওখান থেকে অনেক জায়গা থেকে আর্মি ক্যাম্প কেন প্রত্যাহার করা হলো? এটা তো উচিত হয় না। জি, আমাদের আমরা একটা বিরতি নিতে চাই। সুতরাং পুনরায় যত জায়গায় ওখানে আর্মি ক্যাম্প ছিল, 200 কতগুলো যেন আর্মি ক্যাম্প ছিল, হ্যাঁ 238টা আর্মি ক্যাম্প ছিল, 238টি আরো বাড়ানো উচিত। হ্যাঁ 38 দুগুণের দরকার হলে আরো 400 করুক।